শর্ত হলো গুড গভর্নেন্স বা সুশাসন। আর সুশাসন নিশ্চিত করতে হলে প্রয়োজন হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ দক্ষতা অর্জন। এই আলোকেই প্রণীত হয়েছে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সরাসরি তত্ত্বাবধানে সম্প্রতি আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ে আমাদের ভিশন 2041 প্রকাশ করেছে এবং এটাই হবে আগামী 2041 সাল পর্যন্ত আমাদের উন্নয়নের সব দিক নির্দেশনা। এই ভিশন 2041-এ 4টি যে বিষয়কে ভিত্তি হিসেবে নির্বাচন করা হয়েছে তার এগুলো হলো গুড গভর্নেন্স, ডেমোক্রেটাইজেশন, ডিসেন্ট্রালাইজেশন এবং ক্যাপাসিটি বিল্ডিং। তো সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে গুড গভর্নেন্স যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে আমাদের পক্ষে কখনোই কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করা সম্ভব হবে না। ওই গভর্নেন্সের একটা অন্যতম বিষয়ও হলো পারফরমেন্স ম্যানেজমেন্ট বা অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট। তো বিগত কয়েক বছরে আমরা এই পারফরমেন্স এগ্রিমেন্টটা আমরা শুরু করেছি এবং খুবই সন্তোষের বিষয় মাননীয় প্রধানমন্ত্রী, এই বিগত কয়েক বছরের কর্মসম্পাদন প্রক্রিয়া রাষ্ট্রের সব প্রতিষ্ঠান এবং সব কর্মকর্তা কর্মচারীদেরকে সত্যিকার আক্ষরিকভাবে অনেক সচেতন ও দায়বদ্ধ হতে শিখিয়েছে। এপি এর বাস্তব প্রয়োগের বিষয়ে আপনি নিজে সবসময় এটি তত্ত্বাবধান করছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন এবং সহ প্রণোদনা দিচ্ছেন এবং এটা আমাদের দেশের সুশাসন ও উন্নয়নের ক্ষেত্রে একটি বেসলাইন এবং ফাউন্ডেশন হিসাবে সবাইকে অনুপ্রেরণা যোগাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি প্রিন্সিপাল সেক্রেটারি সাহেবকে একটু বিশেষ ধন্যবাদ দিচ্ছি, কারণ আপনি যে নির্দেশনা দিচ্ছেন বা এপিএ নিয়ে যে এত সচেষ্ট রয়েছেন তার কারণে কিন্তু কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটা নতুন নতুন ধ্যান ধারণা আসছে। তো প্রিন্সিপাল সেক্রেটারি সাহেব আমাকে বললেন যে স্যার এবার সবসময় এপিএ তে শুধু এপিএ এর উপর প্রেজেন্টেশন থাকে, এবার আমরা মনে হয় অনুষ্ঠান শুরু করতে পারি একটা এপিএ এবং ডেভেলপমেন্ট শীর্ষক কোন রকম একটা প্রেজেন্টেশন দিয়ে। তো আমরা সেই আলোকে আজকে অনুষ্ঠানের শুরুতে একটা ক্লিপিং রেখেছি যেটা এপিএ এবং ডেভেলপমেন্ট শীর্ষক। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা সেটা দিয়ে অনুষ্ঠান শুরু করতে পারি। এটা 4-5 মিনিট আছে একটা ভিডিও ক্লিপিং। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আমরা প্রথমে এই ক্লিপিংটা দেখে তারপরে মূল অনুষ্ঠানে যেতে যাচ্ছি। শিক্ষিত ভাইরা, আপনার লেখাপড়ার খরচ করে দিয়েছে শুধু আপনার সংসার দেখার জন্য নয়, আপনার ছেলে মেয়ে দেখার জন্য নয়, দিয়েছে তাদের আপনি কাজ করবেন, সেবা করবেন। তাদের আপনি কি দিয়েছেন, কি ফেরত দিচ্ছেন, কতটুকু দিচ্ছেন? জনবান্ধব, দায়িত্বশীল আর জনগণের কাছে দায়বদ্ধ জনপ্রশাসন ছিল জাতির জনকের প্রত্যাশা। সেই পরিকল্পনা তাকে বাস্তবায়ন করতে দেয়নি ঘাতকেরা। ৭৫-এর ১৫ই আগস্টের পর উল্টো পথে চলেছে রাষ্ট্র আর প্রশাসনও। ২১ বছর পর আওয়ামী লীগ ১৯৯৬ সালে সরকার গঠন করলে পিতার সেই স্বপ্ন পূরণের প্রচেষ্টা শুরু করেন বঙ্গবন্ধু কন্যা। ২০০৯ সাল থেকে টানা তৃতীয় দফা সরকারে থাকায় বঙ্গবন্ধুর সেই স্বপ্ন এখন অনেকটাই বাস্তবতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উপহার দিয়েছেন গতিশীল আর আত্মবিশ্বাসী প্রশাসন। রাজনৈতিক নেতৃত্বের প্রজ্ঞা আর দূরদর্শিতা, সাথে কেবল ৯টা থেকে ৫টা চাকরি নয়, সেবার মানসিকতা নিয়ে কাজ করার জনপ্রশাসন দুটি দারুণ সমন্বয়ে বদলে গেছে বাংলাদেশ। বিশ্ব অর্থনৈতিক মন্দা আর নানা সংকটেও প্রতি বছর রেকর্ড বাজেট বাস্তবায়ন করছে বাংলাদেশ। বেড়েছে মানুষের গড় আয়ু, মাথাপিছু আয়। সামাজিক অর্থনৈতিক সব সূচকেই বাংলাদেশের অদম্য অগ্রযাত্রা কেবল দক্ষিণ পশ্চিম এশিয়াতেই নয়, সারা পৃথিবীতেই এক বিস্ময়ে। তৈরি হচ্ছে নানা মেগা প্রকল্প। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো স্বপ্নের প্রকল্পের নির্মাণ জানান দেয় স্বনির্ভর আর আত্মমর্যাদাশীল এক বাংলাদেশের কথা। স্যাটেলাইট আর নিউক্লিয়ার ক্লাবেরও সদস্য
এখন এক সময়ের কথিত তলাবিহীন ঝুড়ি দেশটি। সরকার প্রধানের সুদূর প্রসারী পরিকল্পনার পাশাপাশি গতিশীল আর দায়বদ্ধ প্রশাসনের সুফল পাচ্ছে দেশের 16 কোটি মানুষ। বদলে গেছে সেবার ধরন, বাস্তবায়িত হয়েছে ডিজিটাল বাংলাদেশ। প্রত্যন্ত গ্রামে বসে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে সহজে ও কম খরচে জন্ম নিবন্ধন, ভিজিএফ, ভিজিডি তালিকা, নাগরিক সনদের মতো গুরুত্বপূর্ণ কাজ সারছেন সাধারণ মানুষ। অনলাইনে মিলছে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের মতো সেবা। ঘুচে গেছে শত বছরের ভূমি অফিসের দীর্ঘসূত্রিতা। জমির পর্চা বা নামজারি হচ্ছে ন্যূনতম সময়ে। বিপদে আপদে পুলিশ, হাসপাতাল বা ফায়ার সার্ভিসের মতো জরুরি সব সেবা মিলছে একটি ফোন কলে। পানি, গ্যাস, বিদ্যুতের বিল, শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, কোনো কাজেই আর অপেক্ষা করতে হয় না সেবা গ্রহীতার। ফলে কমেছে দুর্নীতিও। এমনকি বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুতের সংযোগ দিচ্ছে সরকার। এখন দেশের 97%-এরও বেশি মানুষের ঘরে পৌঁছে গেছে আলো। স্বাভাবিক সময়ের মতো সংকটকালেও ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন জনপ্রশাসনের কর্মীরা। করোনা সংক্রমণের শুরুর দিকে যখন স্বজনেরাও কোভিড আক্রান্তদের দাফন বা জানাজায় আসেননি, তখন সেই কাজ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে পুলিশের তথা প্রশাসনের সদস্যরা। আইসোলেশন বা কোয়ারেন্টাইন হচ্ছে কিনা তার রীতিমতো তদারকি করার পাশাপাশি প্রশাসনের ব্যাপক সচেতনতা তৈরির ফলে করোনা নিয়ে আশঙ্কাজনক পরিস্থিতিতে পড়তে হয়নি বাংলাদেশকে। আর দায়িত্ব পালন করতে গিয়ে কোভিডে জীবন দিতে হয়েছে পুলিশ প্রশাসন, চিকিৎসক, নার্স সহ অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীকে। করোনাকালেও প্রশাসনের এই গতিশীলতার নেপথ্যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ছিল সুস্পষ্ট নির্দেশনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংকটকালেও নিয়মিত মাঠ প্রশাসনের সাথে কথা বলেছেন, উদ্বুদ্ধ করেছেন তিনি। ফলে প্রকল্প বাস্তবায়ন থেকে শুরু করে দৈনন্দিন সেবা কোনো কাজেই স্থবিরতা আসেনি। যে যাত্রী মাত্র 9 মাসের মধ্যে স্বাধীনতা অর্জন করতে পারে, যুদ্ধে বিজয় অর্জন করতে পারে, সেই জাতিকে অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পত্র প্রদান করা হবে। প্রথমেই সম্মাননা পত্র গ্রহণের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব কবির বিন আনোয়ারকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। উপস্থিত সুধী, এই পর্যায়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মানিত সিনিয়র সচিব জনাব এম জিয়াউল আলম PAA কে সম্মাননা পত্র গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধী মণ্ডলী, এখন তথ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব বেগম কামরুন নাহারকে সম্মাননা পত্র গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। উপস্থিত সুধী, এবারে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ রেজাউল আহসানকে সম্মাননা পত্র গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, এ পর্যায়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব রওনক মাহমুদকে সম্মাননা পত্র গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি। উপস্থিত সুধী, এবারে অর্থ বিভাগের সম্মানিত সচিব জনাব আব্দুর রউফ তালুকদারকে সম্মাননা পত্র গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধী মণ্ডলী, সবশেষে মাননীয় কৃষি মন্ত্রীর নিকট থেকে সম্মাননা পত্র গ্রহণ করার জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মানিত সচিব বেগম ফাতিমা ইয়াসমিনকে সবিনয় অনুরোধ করছি। সম্মানিত সুধী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে 2017-18 অর্থ বছর থেকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করছে।
2019-20 অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কারের জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে কর্মকালীন কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ বর্তমান অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব জনাব আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমকে মনোনীত করা হয়েছে। সিনিয়র সচিব মহোদয়কে মাননীয় কৃষি মন্ত্রীর নিকট থেকে শুদ্ধাচার পুরস্কার গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। অনেক অভিনন্দন। সুধীবৃন্দ, 2018-19 অর্থ বছর থেকে শুদ্ধাচার কর্ম পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নকারী প্রথম 3টি মন্ত্রণালয় বিভাগকে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপস্থিত সুধী, 2018-19 অর্থ বছরে শুদ্ধাচার কর্ম পরিকল্পনা বাস্তবায়ন মূল্যায়নে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রথম স্থান অর্জন করেছে। এবারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব শেখ ইউসুফ হারুনকে মাননীয় কৃষি মন্ত্রীর নিকট থেকে সম্মাননা পত্র গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। সুধীমণ্ডলী, শুদ্ধাচার কর্ম পরিকল্পনা বাস্তবায়ন মূল্যায়নে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে শিল্প মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এবারে শিল্প মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব KM আলী আজমকে সম্মাননা পত্র গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সুধীমণ্ডলী, এবারে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জনকারী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব KM আব্দুল সালামকে সম্মাননা পত্র গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। সুধীমণ্ডলী, এবারে তৃতীয় স্থান অর্জনকারী রেলপথ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ সেলিম রেজাকে সম্মাননা পত্র গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়কে বিশেষ ধন্যবাদ যে উনি আপনার পক্ষ থেকে এই পুরস্কার প্রদান করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ওভারঅল জিনিসটা হলো পারফরমেন্স ম্যানেজমেন্ট। তো পারফরমেন্স ম্যানেজমেন্টের আমরা অর্গানাইজেশনাল সাইটগুলো এতক্ষণ আমরা জানলাম এবং বোঝার চেষ্টা করলাম, দেখলাম ভিডিও ক্লিপিংয়ে। কিন্তু এর আরেকটা দিক রয়েছে যেটা হলো ইন্ডিভিজুয়ালিস্টিক, মানে প্রত্যেক ব্যক্তির উন্নয়ন। বিশেষ করে পারফরমেন্স ম্যানেজমেন্ট এটা একটা প্রসেস, এটা ইনফ্যাক্ট যার মাধ্যমে সুপারভাইজারি কর্মকর্তাগণ তাদের সংস্থার লক্ষ্য অর্জনের জন্য তাদের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের কার্যাবলীগুলো বিচার বিবেচনা করেন, পরিবর্তন ও মূল্যায়ন করেন। তো সেই জন্য এগিয়ে প্রণয়নের সাথে সাথে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম সুসংগঠিত ও মূল্যায়নের জন্য সরকার বেশ প্রচেষ্টা নিয়েছে। বিশেষত জনপ্রশাসন মন্ত্রণালয় বেশ কয়েক বছর থেকে এই বিষয়ে একটু কাজ করছে। তো সেই জন্য আপনি অনুমতি প্রদান করলে আমরা মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর কাছ থেকে একটু জানতে চাই যে এই বিষয়ে আমাদের অবস্থানটা কি এবং আমরা কি কার্যক্রম গ্রহণ করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় কৃষিমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রীবর্গ, সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, SDG বিষয়ক মুখ্য সমন্বয়ক, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিববৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার সুদৃঢ় নেতৃত্বে আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা। আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রমহারা লাখো মা বোনদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি কাঙ্ক্ষিত স্বাধীনতা। আমি আরও স্মরণ করছি বীর ভাষা শহীদদের, যারা আমাদের প্রিয় মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন।
আমি বেদনা ভরে স্মরণ করছি 1975 সালের 15 আগস্ট কালো রাত্রিতে নির্মমভাবে নিহত বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদকে। সম্মানিত সুধী, প্রাতিষ্ঠানিক লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ মানব সম্পদের বিকল্প নাই। তাই প্রতিষ্ঠানের কর্মীদের দক্ষতার বিষয়টি লক্ষ্য রেখেই APAR অ্যানুয়াল পারফরম্যান্স অ্যাপ্রেইজাল রিপোর্ট প্রণয়ন করা হচ্ছে। পারফরম্যান্স ম্যানেজমেন্টের বিষয়টিকে এটি স্পষ্ট করে বললে আমরা বলতে পারি পারফরম্যান্স ম্যানেজমেন্ট ইজ এ সিস্টেম দ্যাট এইমস টু ডেভেলপ ইন্ডিভিজুয়াল স্টাফ with the required commitment, skills, and competencies for working towards standard meaningful objectives within an organizational framework. পারফরম্যান্স ম্যানেজমেন্টের মাধ্যমে ব্যক্তিগত দক্ষতার কাঙ্ক্ষিত উন্নয়ন করে প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে। বছরের শুরুতেই প্রতিষ্ঠানগুলো নিজেদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে APA অ্যানুয়াল পারফরম্যান্স এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষর করে থাকে। এই লক্ষ্যমাত্রা অর্জনে ব্যক্তিগত পারফরম্যান্স ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীর সক্ষমতার পূর্ণ ব্যবহার করতে হবে যাতে প্রতিটি প্রতিষ্ঠান তাদের প্রত্যাশিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে। ব্যক্তিগত পারফরম্যান্সের মাধ্যমে যাতে APA শতভাগ সফল করা সম্ভব হয় সেজন্য ব্যক্তিগত দক্ষতা ও সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে। ব্যক্তিগত কর্মমূল্যায়নকে APA এর সাথে সংযুক্ত করার মূল উদ্দেশ্য হচ্ছে সফলভাবে প্রাতিষ্ঠানিক লক্ষ্যমাত্রা অর্জন। কিন্তু শুধুমাত্র ব্যক্তিগত পারফরম্যান্সের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের পক্ষে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়, এজন্য প্রয়োজন টিম ওয়ার্ক। তাই APAR এই বিষয়টির উপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করা হয়েছে। আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে অত্যন্ত গুরুত্ব সহকারে APAR প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। একে আরো উন্নয়নের মাধ্যমে APA লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম করে প্রণয়ন করতে হবে। আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে APAR কে বিশেষভাবে গুরুত্ব প্রদান করছি। একে আরো আধুনিক, উন্নত ও সহজীকরণের মধ্য দিয়ে আমরা APA বাস্তবায়ন করতে চাই। পাশাপাশি APA বাস্তবায়নের মাধ্যমে যেন SDG লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয় সেদিকেও সকলকে লক্ষ্য রাখতে হবে। সম্মানিত সুধী, একটি প্রতিষ্ঠানের APA সফলভাবে বাস্তবায়নের জন্য টিম ওয়ার্ক এর গুরুত্ব অপরিসীম। সেক্ষেত্রে টিমের প্রতিটি সদস্যকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। প্রত্যেককেই তাদের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ রাখতে হবে। একজন কর্মকর্তার ভালো APA লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। APAR এর মূল লক্ষ্য হওয়া উচিত কর্মরত একজন ব্যক্তিকে প্রত্যাশিত দক্ষতা বা সক্ষমতায় উন্নীত করা। একজন ব্যক্তির কোনো একটি বিষয়ে দুর্বলতা থাকতে পারে, সেক্ষেত্রে ওই ব্যক্তি তার ভুলগুলোকে সংশোধন করে এবং দুর্বলতা কাটিয়ে যেন নিজেকে সক্ষম করে গড়ে তুলতে পারেন সেদিকেও APAR এ গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। বিভিন্ন মন্ত্রণালয় অধীনস্থ দপ্তরগুলো যাতে নিজ নিজ APA লক্ষ্যমাত্রা সঠিকভাবে অর্জন করতে পারে সেদিকে লক্ষ্য রেখে প্রতিটি প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সম্মানিত সুধী, আমাদের মূল লক্ষ্য হচ্ছে জনমুখী জনপ্রশাসন গড়ে তোলা। এই লক্ষ্য অর্জনে প্রতিটি সরকারি কর্মচারীর প্রধান দায়িত্ব হচ্ছে জনগণকে আন্তরিকতার সাথে সেবা প্রদান করা। জনগণের সাথে একজন কর্মচারীর আচরণের বিষয়টি APAR এ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়টি যেন কর্মচারীর মূল্যায়নের সময় সঠিকভাবে প্রতিফলিত হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এছাড়া কর্মচারী শুদ্ধাচার, দলগত পরিবেশে সহযোগিতার মনোভাব, উদ্ভাবন সক্ষমতা, যোগাযোগ ও তথ্য প্রযুক্তির দক্ষতা প্রভৃতি বিষয়েও APAR এ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা APA লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্মানিত সুধী, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন এদেশকে সোনার বাংলায় পরিণত করা। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন পূরণে নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করার লক্ষ্যকে সামনে রেখেই প্রণয়ন করা হয়েছে রূপকল্প 2041। এই লক্ষ্যমাত্রা অর্জন করে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে
আমাদের সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে আমি মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ পারফরমেন্স ম্যানেজমেন্টের যে দুটো পার্ট, একটা হলো অর্গানাইজেশনাল আর ইন্ডিভিজুয়ালিস্টিক, এটাকে যদি সিনক্রোনাইজ করে ভবিষ্যৎ জনপ্রশাসনকে স্কিলফুল করে তোলার যে পদক্ষেপ নিচ্ছেন, ইনশাল্লাহ তা অনেক ফ্রুটফুল একটা রেজাল্ট আমাদেরকে দিবে। মানে প্রধানত আমাদের সামনে অ্যাকচুয়ালি 4টা সিনারিও আছে। আমরা একটা হলো ভিশন 2021, আপনার রাইট শুরু করেছিলেন দিন বদলের সনদ দিয়ে, যখন 2008-এ শুরু করলেন। তো অ্যাকচুয়ালি নামটা ছিল দিন বদলের সনদ, এবং এর টার্গেট ফিক্স করেছিলেন আপনি 2021। আমি 2009 থেকে আপনার ক্যাবিনেট এডিশন সেক্রেটারি হিসেবে আপনার সাথে কাজ করছি, এবং আমি তখন অনেক ইউনিভার্সিটি এবং বড় বড় ট্রেনিং ইনস্টিটিউট গুলোতে ভিশন 2021 আমি লেকচার দিতাম স্যার। তো আমাকে সব জায়গাতেই জিজ্ঞেস করতো যে আচ্ছা, এটার মধ্যে তো বঙ্গবন্ধুর কোনো নাম নাই, শেখ হাসিনার নাম নাই, আওয়ামী লীগ নাই, তো এটা আওয়ামী লীগ কি জিনিস জারি করবে? আমরা তখন তাদেরকে বোঝাতাম যে এটা ওনারা কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে করেননি, অ্যাবসলিউটলি আওয়ামী লীগের করা, কিন্তু তারা তাদের কোনো দলীয় কোনো নামই, কারণ এটা হলো ওভারঅল ইকোনমিক ডেভেলপমেন্টের একটা গাইডলাইন ওনারা ঠিক করেছেন। এবং আমরা অন্যান্য উন্নত দেশগুলোর যে স্যার ম্যানিফেস্টো, যে ইলেকশন ম্যানিফেস্টো, সেটার সাথে তুলনা করে দেখেছি যে ভেরি ইমপ্রেসিভ, এবং এটা অ্যাকচুয়ালি আমাদের ডেভেলপমেন্ট ইকোনমিক্সের একটা চ্যাপ্টার হিসেবেই যাওয়া উচিত স্যার। এটা আমরা এর আগে আরো কয়েকবার বলেছি। এরপরে রয়েছে স্যার আমাদের গ্র্যাজুয়েশন সিনারিও। আনফরচুনেটলি প্যান্ডেমিক সিনারিওর জন্য একটু ডিলেড হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু 2021-এ যদিও গ্র্যাজুয়েশন করবো, আমরা কিন্তু 2020-এর শেষে আমরাকে রিভিউ করতে বলেছিলাম। এখন এই প্যান্ডেমিক সিনারিতে কি হবে, সুতরাং গ্র্যাজুয়েশন যখন হয়ে যাবে তখন কিন্তু আমার প্রিফারেন্স গুলো সব চলে যাবে, জিএসপি সহ আমাকে সব অ্যাকুয়ার করতে হবে, যে জিএসপি প্লাস সব অ্যাকুইজিশন করতে হবে আমার পারফরমেন্স দিয়ে। তারপরে আসবে 2030, যেটা আমরা এসডিজির সাথে আমরা সিনক্রোনাইজ করে নিয়েছি, এবং আলটিমেটলি হলো 2041। এগুলো করতে গেলে হাই এফিসিয়েন্সি স্যার জনপ্রশাসন ছাড়া কোনো উপায়ই নেই স্যার। তো আপনি প্রত্যেকটি ক্ষেত্রে সেই 2008 থেকেই নির্দেশনা দিচ্ছেন, যেহেতু আমি আপনার সাথে সাথে কাজ করছি, পার্টিকুলারলি ডিজিটাল বাংলাদেশ। আপনার স্যার মনে আসছে নিশ্চিত স্যার, আপনি যখন ডিজিটাল বাংলাদেশ শুরু করলেন, নজরুল, আমি এবং আমাদেরকে আপনি যখন ইনস্ট্রাকশন দিলেন এবং বললেন ফ্রি লাইসেন্স দিয়ে দিচ্ছি, আমাদেরকে কত সমালোচনা তখন সহ্য করতে হয়েছে। 16 কোটি কম্পিউটার কোত্থেকে পাবেন? উনি যে ডিজিটাল বাংলাদেশ করবেন, কোথার থেকে 16 কোটি কম্পিউটার পাবেন? এবং তখন আপনি আমাদেরকে বলেছিলেন যে 16 কোটি কম্পিউটার লাগবে না, তোমরা যেভাবে করো সেইভাবেই এটা করে দাও। তো এই জন্য স্যার আমরা আপনার প্রথম থেকে আমরা আপনার গাইডলাইন পাচ্ছি। এবং আপনার খেয়াল আছে, আপনি স্যার যখন ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টার উদ্বোধন করেন, আর ডক্টর হেলেন ক্লার্ককে নিয়ে আসলেন স্যার, এবং আমাকে পাঠালেন স্যার চরকুপরি মুকরিতে স্যার। ওইখানে আমার এখনো মনে আছে, যখন ডক্টর হেলেন ক্লার্ক গেলেন, ওইখানে এক ভদ্রলোক তার ছেলেটাকে কোন ইউনিভার্সিটি তখন মাত্র শুরু হয়েছে সেখানে ভর্তি করাবে, আর আরেকজন আসলে কুয়েতে তার ভাইয়ের কাছে পাসপোর্ট পাঠাবে, ওইখান থেকে কি আকামা কি একটা আসবে। তা আমরা যখন ওইখান থেকে সামনে করে দিলাম স্যার, আই স্টিল রিমেম্বার স্যার, যেভাবে এসে আপনাকে দোয়া করলো ওই দিনকার, এবং হেলেন ক্লার্ক ওইখান থেকে কিন্তু আপনাকে কনভে করেছিলেন এই সিনারিওটা ইমোশনাল, এবং দে স্টার্টেড ক্রাইং। এবং হেলেন ক্লার্ককে যখন আমি বুঝালাম যে এই ঘটনা হচ্ছে, এটা আমাদের দেশে আনথিঙ্কেবল। তো তারপরে আরেকটা জিনিস আপনার খেয়াল আছে কিনা স্যার, 2013 সালে যখন আমরা পুরজি করে দিলাম স্যার, আপনার সামনেই কিন্তু এক বয়স্ক লোক খুবই কান্না করা শুরু করে দিল যে জীবনে কোনোদিন এইভাবে আখের টাকা পাইনি, আপনি এটা কি করে দিলেন যে আমার বাড়িতে খবর দিয়ে আসলো যে তোমার টাকা রেডি হয়েছে। তো আমরা প্রত্যেকটা পদক্ষেপে, আমি যেহেতু প্রথম থেকে আছি, দেখছি আপনি আমাদেরকে জাস্ট একটা গাইডলাইন দিয়ে ছেড়ে দিচ্ছেন স্যার। তো সেই জন্য স্যার আমরা আপনাকে বিশেষ কৃতজ্ঞতা জানাই, এবং এখন আপনাকে বিশেষভাবে সবিনয় অনুরোধ জানাচ্ছি যে আমাদেরকে একটা দিক নির্দেশনামূলক কোনো একটা বক্তব্য যদি আপনি উপস্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সবাই আপনার কাছে কৃতজ্ঞতা থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী, খুবই সম্মানিত বোধ করছি, গর্বিত হচ্ছি আপনি আমাকে সুযোগ দিয়েছেন আপনার পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের পুরস্কারগুলো বিতরণ করার জন্য, এবং এগ্রিমেন্ট ফর পারফরমেন্স এটাকে গ্রহণ করার জন্য আমি খুবই সম্মানিত বোধ করছি। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো আবার সেই বন্দিখানা, সেই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম।
সেটাই আমরা সুনির্দিষ্ট করব এবং কাজের ফলাফলটা কী আসে। অর্থাৎ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি কেন আমরা করেছিলাম? 2015 সাল থেকে আমরা এই প্রক্রিয়াটা শুরু করি, 14-15-তে প্রথম আমরা করি, যে একটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা। কারণ মিলিটারি ডিক্টেটররা ক্ষমতায় থাকলে কখনো কোনো দেশেই স্বচ্ছতা জবাবদিহিতা থাকে না। তাদের একটা ডিক্টেটোরিয়াল একটা অ্যাটিটিউডের কারণে তারা যা করবে তাই ভালো আর বাকি সবই খারাপ, এই ধরনের একটা মানসিকতা থাকে এবং তার কুফলটা ভোগ করে সাধারণ মানুষ। আর তাদের ওই ক্ষমতার সুফলটা শুধুমাত্র তারা এবং তাদের আশেপাশে থেকে গড়ে ওঠা একটা এলিট শ্রেণী তারাই ভোগ করে, কিন্তু দেশের মানুষ কিন্তু অবহেলিত থাকে। সেই অবহেলা থেকে মানুষকে মুক্ত করা, জনগণের সেবা করা, জনগণের পাশে যাওয়া, সেটাই আমাদের লক্ষ্য ছিল। সেই জন্য এটা করা ছিল যে সরকারি প্রতিষ্ঠানে একটা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও কাজে গতিশীলতা নিয়ে আসা, সরকারি কর্মসম্পাদনকে ফলাফল নির্ভর করা। অর্থাৎ আমরা যে কাজটা করলাম তার আসলে ফলাফলটা কি আসলো, কতটুকু অর্জন করলাম, বা যে কাজ আমরা হাতে নিলাম তার কতটুকু করতে পারলাম, রেজাল্ট ওরিয়েন্টেড, সেটা আমরা এখানে ব্যবস্থা নিলাম। আর সরকারি সম্পদ, এ সম্পদ তো জনগণের সম্পদ, তো জনগণ তার মালিক, যেটা জাতির পিতা তার ভাষণেও বলেছেন। আজকে আমরা যাই পাই, যে আরাম আয়েস যতটুকু আমরা পাচ্ছি, বেতন ভাতা থেকে শুরু করে খাওয়ার, বাড়ি গাড়ি, সব এ কার সম্পদ? এটা তো জনগণের সম্পদ। সেই জনগণকে আমরা কি দিলাম, জনগণের জন্য কতটুকু আমরা করতে পারলাম, কাজে সেই সম্পদটার যথাযথ ব্যবহারটা হচ্ছে কি না। অর্থাৎ আমরা যে সারা বছর কষ্ট করে একটা বার্ষিক উন্নয়ন কর্মসূচি আমরা নেই, সেই পরিকল্পনা নেই, সেই পরিকল্পনা কতটুকু সম্পাদন করে সেটা আমরা জনগণের কাছে, অর্থাৎ জনগণের দরবারে কি কতটুকু পৌঁছাতে পারলাম, আর সেই সম্পদটা যথাযথভাবে কাজে লাগছে কিনা, উন্নয়নটা হচ্ছে কিনা, জনগণের কাছে যাচ্ছে কিনা, সেটাই লক্ষ্য। সেই সাথে জনগণের দরবারে সেবাটা পৌঁছে যাচ্ছে কিনা। আর জাতির পিতার যে স্বপ্ন সেটা আমাদের পূরণ করতে হবে। আমরা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব। বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ একটি দেশ, যে দেশ মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছে। সেই দেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে, কারোর কাছে হাত পেতে নয়, ভিক্ষা করে নয়। জাতির পিতা বলেছেন ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না, এবং ঠিকই তাই। 75-এর পর বাংলাদেশ একটা ইজ্জতহীন দেশ হিসেবে পরিণত হয়েছিল, সব জায়গায় ভিক্ষার ঝুলি নিয়েই চলতো, যেটা আমার খুব কষ্ট হতো। কারণ বহু বছর বিদেশে থাকতে হয়েছে, বাইরে থাকতে হয়েছে, কিন্তু দেখেছি তখন বাংলাদেশের অবস্থা, কারণ যেখানেই যেহেতু একটা হাত পাতা অভ্যাস হয়ে গিয়েছিল, তো সেই জায়গা থেকে বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে আসা এবং একটা মর্যাদা নিয়ে চলা। তো এইগুলি চিন্তা করেই কিন্তু আমরা এই যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করা, আর এই চুক্তিটা কিন্তু শুধুমাত্র আমাদের যে সচিবালয়ের সচিবরা করছেন তা না, এটা কিন্তু পর্যায়ক্রমিকভাবে তাদের নিচের স্তর পর্যন্ত এই চুক্তি সম্পাদন হচ্ছে। এর ফলে হচ্ছে কি, প্রশাসনের প্রত্যেকটা স্তরে স্তরে একটা জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে, সম্পদের যথাযথ ব্যবহার সেটাও নিশ্চিত হচ্ছে। ইতিমধ্যে যেমন এখন পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি, যে মাঠ পর্যায়ে যদি আমরা দেখি যে 51টা মন্ত্রণালয় বা বিভাগ, 344টি দপ্তর বা সংস্থা, 16,635টি মাঠ পর্যায়ের অফিস এবং 45টি সরকারি বিশ্ববিদ্যালয় সহ সর্বমোট 17,075টি সরকারি দপ্তর এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তির স্বাক্ষর করেছে। তার মানে প্রত্যেকটা স্তরেই কিন্তু একটা জবাবদিহিতা এসে যাচ্ছে। কাজে সেইভাবে মানে আমরা কাজের একটা হিসাবটাও নিতে পারি। আর সবথেকে বড় কথা যে এই কাজের মধ্য দিয়ে যারা ভালো কাজ করছেন তাদের পুরস্কৃত করা। আমি অভিনন্দন জানাচ্ছি যে সকল মন্ত্রণালয় তাদের কাজের দক্ষতা দেখিয়ে পুরস্কার পেয়েছেন, তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। সেই সাথে আমরা যেমন একটা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবার জন্য আমাদের পদক্ষেপ নিয়েছিলাম, আমরা শুদ্ধাচার কর্মপরিকল্পনা নিয়েছিলাম। এখানে আমরা দুর্নীতিমুক্ত একটা আমাদের ব্যবস্থা করতে চাই, প্রশাসনিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। সেখানেও যারা, আমি বলবো যে তারা শুদ্ধাচারের এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে, অর্থাৎ প্রত্যেকটা মন্ত্রণালয় কিন্তু আপনাদেরকে এই শুদ্ধাচারের বিষয়ে নিজস্ব একটা পরিকল্পনা নিতে হবে, যে কীভাবে আপনি এই কাজগুলি সম্পন্ন করবেন।
এবং আপনাদের সাথে সাথে তার নিজ স্তর পর্যন্ত এই পরিকল্পনা থাকতে হবে এবং সেটা যথাযথভাবে কার্যকর করতে হবে এবং যারা এটা কার্যকর করতে পারবেন তারাই পুরস্কৃত হবেন। সেখানে আমি দেখতে পাচ্ছি আমাদের কয়েকটি মন্ত্রণালয় যেমন জনপ্রশাসন, শিল্প মন্ত্রণালয়, কর্মসংস্থান, রেলপথ সকলেই এটা পুরস্কার পেয়েছেন। আর সেই সাথে আমাদের যিনি আভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব যারা আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম, তিনিও পুরস্কার পেয়েছেন এই সরকারি শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে। তো আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আমি এটুকু চাই যে প্রতি বছর জন্য পুরস্কারের সংখ্যাটা একটু বাড়ে, কারণ সবাই যত বেশি কাজ করতে পারেন তত বেশি কম্পিটিশন হবে, আর আপনারা যত বেশি কম্পিটিশন করে কাজ করবেন আমাদের দেশের মানুষ তত বেশি লাভবান হবে, সেটাই আমি বিশ্বাস করি। আমি একটা কথাই বলবো যে আমি সবসময় যেটা বলি যে এখানে আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা বিজয়ী জাতি, কাজে সেই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমাদের চলতে হবে। যদিও আমাদের দেশে, শুধু আমাদের দেশ বলে না, এখন যেটা একটা যে সমস্যাটা সামনে দেখা দিচ্ছে, যেটা যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস এখন আমাদের দেশ না শুধু সারা বিশ্বের অর্থনীতিকে স্থবির করে দিয়েছে। সারা বিশ্ববাসী এখন এর ফলে একটা ভোগান্তির শিকার হচ্ছে প্রত্যেকের। এমন বিশেষ করে আমাদের যেমন ছাত্র সমাজের জন্য আমি সবথেকে বেশি চিন্তিত, কারণ তাদের লেখাপড়া খুবই জটিল। এটা আমাদের দেশ বলে না, এটা সারা বিশ্ব হচ্ছে এরকম সমস্যাটা। পাশাপাশি সকলের এই স্বাধীনতা নেই, যে আজকে আমি এখানে বন্দিখানায় বসে বসে আপনাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানটা আমাদের করতে হলো, অথচ প্রতি বছর আমি নিজে উপস্থিত থাকি এবং প্রত্যেকের এই কর্মসম্পাদন হলে সেটা আমি চুক্তিগুলি আমি হাতে নিই বা পুরস্কারটা হাতে দিই, কিন্তু সেটা থাকতে পারছি না। তারপরে বলবো যে 2008-এ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, এই ঘোষণাটা দিয়েছিলাম। আর এই ঘোষণা দিয়েছিলাম শুধু না, এটা বাস্তবায়ন হয়েছে বলেই আজকে এই সুযোগটা পাচ্ছি যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা কিন্তু আমাদের কাজগুলি সম্পন্ন করতে পারছি। ক্যাবিনেট সেক্রেটারি একটু আগে বলছিলেন যে এই ডিজিটাল বাংলাদেশ বলার পরে মানুষ অনেক সমালোচনা করতো, অনেক টিজ করতো, আমাদেরকে অনেক কথা শুনতে হয়েছে, কতজন কত কথা বলেছে। তখন বিদ্যুতের যে হাহাকার, বিদ্যুৎ চলে গেলেই বলতো এই তো ডিজিটাল বাংলাদেশ। ঢাকা শহরে পানির জন্য হাহাকার ছিল, পানি না পেলে বলতো ডিজিটাল বাংলাদেশ। প্রতিনিয়ত কথাগুলি শুনতে হতো। আর এটা ঠিক, যেটা কীভাবে আসবে, কোথা থেকে আসবে, কে কিনবে, নানা কথা বলা হতো। কিন্তু 96 সালে যখন আমরা সরকারে আসছি তখন থেকে কিন্তু কম্পিউটার ব্যবহার এবং সেটা তার মাধ্যমে এই প্রযুক্তি ব্যবহারের উপরে আমরা জোর দিয়েছিলাম, ট্যাক্স কমিয়েছিলাম কম্পিউটারের উপর থেকে, ল্যাপটপের উপর থেকে, সমস্ত পার্টসের উপর থেকে, এবং এভাবে আমরা কিন্তু পদক্ষেপ নিয়েছিলাম। কিন্তু আজকে তো বাস্তব, আর আমাদের উন্নয়নের সবসময় একটা লক্ষ্য হচ্ছে তৃণমূল, যেটা জাতিপিতাও করে গেছেন। তিনি সংবিধানে বিদ্যুৎ সুবিধা, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, প্রতিটি মৌলিক চাহিদাগুলি পূরণের কথা কিন্তু এই সংবিধানে দিয়েছেন এবং তিনি যে পদক্ষেপগুলি নিয়েছিলেন সেটাও কিন্তু ওইভাবেই করেছিলেন। তিনি প্রত্যেক ইউনিয়নে 10 বেডের হাসপাতাল তৈরি করা তার লক্ষ্য ছিল, তিনি যাত্রা শুরু করেছিলেন। পল্লী বিদ্যুৎকে তিনি গুরুত্ব দিয়েছিলেন। প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণ অবৈতনিক করে সেই সময় যতগুলি প্রাথমিক বিদ্যালয়, প্রায় 26,000 প্রাথমিক বিদ্যালয় তিনি জাতীয়করণ করে দেন। মেয়েদের শিক্ষা কিন্তু অবৈতনিক করে দেন। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ যেখানে একটা টাকা রিজার্ভ নাই, যেখানে কারেন্সি নোট ছিল না, রাস্তাঘাট পুলবি সমস্ত ধ্বংসস্তূপে পড়া, তার উপর গণহত্যার কারণে কত মানুষ অসহায়, 7.5 কোটি মানুষ ছিল, তার 3 কোটি মানুষেরই ঘরবাড়ি ছিল না, 1 কোটির উপর মানুষ ছিল শরণার্থী, তাদের পুনর্বাসন, শহীদ পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া থেকে শুরু করে এই সমস্ত কাজগুলি তিনি করেছেন। কিন্তু পাশাপাশি একটা স্বাধীন সার্বভৌম দেশের উপযোগী প্রতিটি প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছিলেন। এত অল্প সময়ের মধ্যে তিনি এই কাজগুলি কিন্তু করে দিয়ে যান এবং পরবর্তীতে তিনি যে ব্যবস্থাটা নিয়েছিলেন, আমাদের 19টা জেলা ছিল, সেই জেলার যতগুলি মহকুমা, সেই মহকুমাগুলিকে তিনি জেলায় রূপান্তর করলেন। 60টা জেলা করে জেলা গভর্নর নিযুক্ত দিয়ে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে
উন্নয়নটার জন্য একেবারে সেই তৃণমূল পর্যায় থেকে হয়, সেখানেই যেন পরিকল্পনা হয়, সেইভাবে তিনি প্রশাসনকে ঢেলে সাজিয়ে সেবাটা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার একটা পদক্ষেপ নিয়েছিলেন। গভর্নররা সে সময় কেবল ট্রেনিংয়ে ছিল 15ই আগস্ট, আর তখন এই 15 আগস্টের ঘটনাটা ঘটল আগস্ট মাসে। নির্বাচনের ক্ষেত্রে তিনি যে পরিবর্তনটা এনেছিলেন, যে আমাদের এখানে, আমার মনে আছে আমি নিজে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এটা কেন করেন, বললেন যে একটা বিপ্লবের পর সমাজে একটা বিবর্তন আসে, কিছু লোকের হাতে হঠাৎ টাকা পয়সা হয়ে যায়, আবার অনেক অর্থশালী লোকও সেভাবে টাকা পয়সা থাকে না। নির্বাচনটা যেন অর্থ আর লাঠির, তখন অস্ত্রের কথা অত আসতো না, লাঠির কথাটাই আসতো, যে লাঠি আর অর্থ দিয়ে যেন নিয়ন্ত্রণ না হয়, একেবারে তৃণমূলের মানুষটা যেন নির্বাচিত হয়ে আসতে পারে, সেটা নিশ্চিত করাই হচ্ছে আমাদের এই পরিবর্তনটা। এবং সেখানে যে ব্যবস্থাটা তিনি নিয়েছিলেন যে হ্যাঁ, এক দলের থেকে সবাইকে যারা যারা ইলেকশন করতে চায় নমিনেশন দেওয়া হবে, নিজেরা তারা কোনো পোস্টার করতে পারবে না, প্যাম্পলেট করতে পারবে, ঘরে ঘরে যেতে পারবে, সেখানে যে প্রচার করতে পারবে, আর সমস্ত খরচ রাষ্ট্র করে দেবে, কিন্তু ভোট তৃণমূলে মানুষ করবে। এবং যে ওই তৃণমূলে মানুষের কাছে সবথেকে জনপ্রিয় থাকবে সেই জিতে আসবে। দুটো বাই ইলেকশন হয়েছিল, একটা কিশোরগঞ্জে, একটা পটুয়াখালীতে। কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম সাহেবের ভাই নিজে কন্টেস্ট করেছিলেন, হেরে গিয়েছিলেন। একজন স্কুল মাস্টার সাধারণ, তিনি জিতেছিলেন। ঠিক পটুয়াখালীতে এরকম একজন সাধারণ মানুষ জয়ী হয়ে এসেছিল। সেখানে নির্বাচন নিয়ে কোনো চিন্তাও ছিল না, কথাও ছিল না। সিল মারা, বাক্স নিয়ে ভরে ফেলা বা সেখানে ভোট, এসব কিচ্ছু ছিল না। কিন্তু সেগুলি তাকে করতে দেওয়া হলো না। এটা নাকি গণতন্ত্রহীনতা বলে নানা অপপ্রচার চালানো হয়েছিল। কিন্তু সত্যিকার গণতান্ত্রিক শক্তিটা একেবারে গ্রামের মানুষের কাছে পৌঁছে যাক, সেটাই তিনি চেয়েছিলেন। মাল্টিপারপাস কোঅপারেটিভ সিস্টেম করে দিয়ে তিনি চাষবাস করে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা, এবং একেবারে তৃণমূল মানুষ যেন তার সুফলটা পায়। এবং যে জন্য তার সিস্টেমটা ছিল এরকম যে কোঅপারেটিভের মাধ্যমে চাষ হবে, ভূমির মালিক যারা তারা একটা অংশ পাবে, যে শ্রম দেয় সে একটা অংশ পাবে, আর কোঅপারেটিভের জন্য একটা অংশ থাকবে। কিন্তু এখানে শ্রম যারা দেবে তাদের অংশটাই সেখানে বেশি দেওয়া হচ্ছিল। অর্থাৎ সেই যে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়, সেদিনও তার ভাগটা ভালোভাবে পায়। আর যারা মালিক, অর্থাৎ অনুপস্থিত মালিক, তাদের জমির পরিমাণে সে যতটুকু ভাগ পাবে, সেখানে পার্সেন্টেজ অনুযায়ী তাদের জন্য কম পার্সেন্টেজ ছিল, আর যারা মাঠে কাজ করবে তাদের জন্য বেশি ছিল। এর একটা খসড়াও তিনি তৈরি করেছিলেন, কিন্তু এটা কার্যকর করে আর যেতে পারেননি। কিন্তু আজকে এবং যে কথাটা তিনি বলতেন যে কৃষিকে যান্ত্রিকীকরণ করতে হবে, কেন আমাদের যে আইলগুলি দিয়ে জেলাগুলি যে মানে জমিগুলি যে বিভক্ত, এবং যতই পরিবার বাড়ে ততই জমির ভাগ বাড়ে। তো তিনি বলতেন যে এই আইলগুলি যদি এক জায়গায় করা যায়, তো ফরিদপুর জেলার মতো এরকম বিশাল একটা মানে চাষোপযোগী জমি আমরা পেতে পারি। কাজে পুরো চাষটা হবে যান্ত্রিকীকরণের মাধ্যমে। কারো জমি নেওয়া হবে না, কোঅপারেটিভ অফিসে জমির ম্যাপ থাকবে, যার যার মালিকানা সেখানে থাকবে, আর জমির পরিমাণ অনুযায়ী সে তার ভাগটা যথাযথভাবে পাবে। এবং সে শুধু খাদ্যশস্য না, খাদ্যশস্য, মাছ, তরি তরকারি, যাই ফসল হোক, পোলট্রি, সব কিছু, ডেয়ারি, সব কিছু এইভাবেই করা হবে। কারণ আমাদের জনসংখ্যা বেশি, আমাদের জমি কম, আমাদের জমিকে যথাযথ কাজে লাগিয়ে আমাদের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ এই দেশটাকে অতি অল্প সময়ের মধ্যে তিনি সম্পূর্ণভাবে উন্নত করে দিয়ে যেতে চেয়েছিলেন। গুলি যদি বাস্তবায়ন করতে পারতেন, তা আমাদের তো ওই যে সিঙ্গাপুর, মালয়েশিয়া এত দৃষ্টান্ত দেখাতে হতো না, বাংলাদেশই একটা দৃষ্টান্ত সৃষ্টি করতে পারত।